বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ক্লাস করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র। তো আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ভারতে মুসলিম শাসন ও প্রতিষ্ঠা। উপস্থাপনায় আছি আমি খাদিজা আক্তার সুমি, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তো করোনাকালীন সময় আমাদের ক্লাসগুলো অনেকদিন ধরে স্থগিত হয়ে আছিল। তো এই স্থিমিত ধারাকে গতি প্রবাহিত করার জন্যই আমরা অনলাইন ক্লাস চালু করেছি। তো আসবে প্রথা আদান নেমে তাই বলে কি রইব থেমে? না, আমরা থেমে থাকবো না। এই থেমে থাকাকে, পথ চলাটাকে গতি প্রবাহিত করার জন্য আমরা নতুন করে অনলাইন ক্লাস শুরু করেছি। তো অনলাইন ক্লাসে আমরা বিগত দুইটা ক্লাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে আমরা দেখেছি ভারতের পরিচয়, প্রাক মুসলিম ভারতে মুসলমানদের অবস্থা, এবং পরবর্তীতে আজকে আমরা শুরু করব মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু এবং মুলতান অভিযান। তো মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু এবং মুলতান অভিযানের মাধ্যমে সর্বপ্রথম ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তো মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু এবং মুলতান অভিযানের জানতে হলে আমাকে প্রথমে জানতে হবে সিন্ধুর অবস্থান। সিন্ধুর অবস্থান যদি আমরা জানি তাহলে প্রথমে আমরা দেখতে পাই পূর্বে কাশ্মীর, পশ্চিমে মাকরান, দক্ষিণে সমুদ্র উপকূল এবং উত্তরে কিকানন পর্বত। তো রাজধানী ছিল, সিন্ধুর রাজধানী ছিল আলোর এবং রাজা ছিলেন দাহির। প্রধান বন্দর ছিল দেবল। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের কারণগুলোকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দুইটা ভাগে পাই, একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, একটা হচ্ছে পরোক্ষ কারণ। আমরা প্রথমে আলোচনা করব পরোক্ষ যে কারণগুলো। পরোক্ষ কারণে সর্বপ্রথমে আমরা পাচ্ছি সম্প্রসারণ নীতি। সম্প্রসারণ নীতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সর্বপ্রথম মুসলমানরা সিন্ধু আক্রমণ করেন। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আসেন এবং সর্বশেষ হযরত উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনামলে এসে সিন্ধু আক্রমণ করেন। 2 নম্বর, ধন সম্পদ ও ঐশ্বর্য লাভের আকাঙ্ক্ষা। এই ভারতবর্ষ ছিল ধন সম্পদে ভরপুর ঐশ্বর্যশালী একটি এলাকা এবং এই ধন সম্পদের আকাঙ্ক্ষায় যুগে যুগে বিভিন্ন ঔপনিবেশিক শাসন আসেন এবং এই ধন সম্পদ লাভের জন্য আরবরা ভারতবর্ষে আক্রমণ করেন। 3 নম্বর, অরক্ষিত সীমান্ত। খলিফা আর ওয়ালিদের শাসন আমলে এসে মুসলমানরা যখন সিন্ধু আক্রমণ করেন, এর পূর্বে তারা সিন্ধু সীমান্তবর্তী এলাকা পর্যন্ত চলে আসেন এবং সেই সীমান্তবর্তী এলাকাটাকে তারা নিজের এলাকাটাকে রক্ষিত করার জন্য তারা আক্রমণ করেন। 4 নম্বর, সিন্ধুর রাজা দাহির কর্তৃক পারস্যবাসীকে সাহায্য দেন। সিন্ধুর রাজা ছিলেন দাহির এবং এই দাহির উনি যখন আরবরা যখন পারস্য আক্রমণ করেন, পারস্য আক্রমণের সময় রাজা দাহির আরবদেরকে সহযোগিতা না করেন, সহযোগিতা করেন পারস্যবাসীকে। যখন রাজা দাহিরের সহযোগিতা ছাড়াই মোহাম্মদ বিন কাসিম পারস্য আক্রমণ করে জয় করেন। পরবর্তীতে আবার পারস্যবাসী রাজা দাহিরকে সহযোগিতা করার জন্য মুসলমানগণ সিন্ধু আক্রমণ করেন। সিন্ধুর রাজা দাহির কর্তৃক আরব বিদ্রোহীদের আশ্রয় দেন। এটা আমরা পূর্ব উদ্দীপকের জন্য। এই কারণটা পর্যালোচনা করলে দেখা যায় পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত কঠোর শাসক ছিলেন। তার কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে অনেকেই সিন্ধু থেকে আশ্রয় গ্রহণ করেছিলেন। রাজা দাহিরকে তাদের ফেরত প্রদান করার জন্য বলা হয়েছিল, কিন্তু রাজা দাহির তাদের ফেরত প্রদান করেননি, যার কারণে রাগান্বিত হয়ে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেন। তো এটা আমাদের উদ্দীপক যদি আসে, উদ্দীপকে কেমন আসতে পারে? কোনো একজন ব্যক্তি তার কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে পার্শ্ববর্তী একটি রাজ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। পার্শ্ববর্তী রাজ্যের রাজাকে বলা হয়েছে তাদেরকে ফেরত দিতে, কিন্তু রাজা ফেরত দিতে অস্বীকার করেছে, যার কারণে এখানে তারা আক্রমণ করেন। 6 নম্বর আমরা দেখি হাজ্জাজ বিন ইউসুফের উচ্চাকাঙ্ক্ষা। পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ উচ্চাকাঙ্ক্ষী একজন শাসক ছিলেন এবং ওনার ইচ্ছে ছিল বিশাল সাম্রাজ্য জয় করা, এবং এই বিশাল সাম্রাজ্য জয় করার জন্য ওনার উচ্চাকাঙ্ক্ষী চিরদার্থ করার জন্য উনি সিন্ধু আক্রমণ করেন। 7 নম্বরে আমরা পাচ্ছি ইসলাম প্রচারের আকাঙ্ক্ষা। মুসলিম শাসকরা সেই সময় শুধুমাত্র সাম্রাজ্য জয় করেনি, তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা। রাজ্য জয় করব এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করব এবং ইসলাম প্রচার করবে। এই ইসলাম প্রচার করার জন্যই মুসলমানরা সিন্ধু আক্রমণ করেন। সিন্ধুর রাজনৈতিক এবং সামাজিক শক্তি দুর্বলতা। সেই সময় সিন্ধুর রাজনৈতিক এবং সামাজিক শক্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ ভারতীয় জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন। এটা আমরা পড়ব উদ্দীপকের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি সিংহলের রাজা কিছু মূল্যবান উপহার পাঠিয়েছিলেন আরবের রাজা জন্য। তো সিংহল থেকে যখন সেটা রওনা হলো দেবল বন্দরে, অর্থাৎ সিন্ধুর রাজধানী দেবলে যখন আসলো, তখন এটা লুটেরারা লুট করে নিয়ে গেছে। তখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে ক্ষতিপূরণ চেয়েছিলেন, কিন্তু রাজা দাহির তার ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিলেন।
পরবর্তীতে মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছেন সিন্ধু আক্রমণ করার জন্য। তো সিন্ধু অভিযানের ঘটনা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই প্রেরণ করেন ওবায়দুল্লাহ এবং বুদাইলকে 710 খ্রিস্টাব্দে। ওবায়দুল্লাহ এবং বুদাইলকে যখন প্রেরণ করা হয়েছিল, পরপর দুইবার অভিযান তারা ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে পাঠানো হয়েছে 17 বছর বয়সী তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে 711 খ্রিস্টাব্দে। তো এটা আমরা দেখছি উদ্দীপকের জন্য আসতে পারে। উদ্দীপকে যদি আসে তাহলে সেটা কেমন আসতে পারে? কোনো একজন ব্যক্তিকে পাঠানো হয়েছে একটা অভিযান পরিচালনা করার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে আরেকজনকে পাঠানো হয়েছে, সে ব্যর্থ হয়েছে এবং সর্বশেষে অন্য একজন ব্যক্তিকে পাঠানো হয়েছে, সে সফল হয়েছে। তো এইভাবেই আবার কি করলো, মোহাম্মদ বিন কাসিমকে পরবর্তীতে পাঠানো হয়েছে। যেমন ধরো, আরো যদি সহজ ভাষায় বলি, কোনো একটা কাজ করতে রফিককে পাঠানো হয়েছে, কিন্তু রফিক ব্যর্থ হয়ে চলে আসছে। পরবর্তীতে পাঠানো হয়েছে করিমকে, করিমও ব্যর্থ হয়েছে এবং সর্বশেষে যখন রহিমকে পাঠানো হলো, রহিম সফল হয়ে এসেছে। তো দেখি মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের ঘটনায় সৈন্য সংখ্যা। মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু অভিযান পরিচালনা করেন, তখন ওনার মোট সৈন্য সংখ্যা ছিল 6000 সৈন্য ছিল, 6000 অষ্টরক্ষী ছিল, 3000 রসদভাই উট নিয়ে 712 খ্রিস্টাব্দে উনি দেওবর বন্দর আক্রমণ করেন এবং 712 খ্রিস্টাব্দে উনি দেওবর বন্দর জয় করেন। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যখন দেওবর বন্দর জয় করেন, পরবর্তীতে উনি নিরন জয় করেন, সিওয়ান জয় করেন, সিসান জয় করেন, রাওয়ার জয় করেন এবং সর্বশেষ 713 খ্রিস্টাব্দে উনি মুলতান জয় করেন। মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু অভিযান করেন, তখন রাজা দাহিরের স্ত্রী রানী বাই উনি পরাজিত হয়ে জবর ব্রত পালন করেন। অর্থাৎ উনি মনে করেন যে পরাজিত হওয়ার যে আত্মহত্যা শ্রেয় এবং উনি আগুনিতে জাত দিয়ে আত্মহত্যা করেন। এবং রাজা দাহিরের 2 কন্যা সূর্য দেবী এবং পরিমল দেবী, তারা মোহাম্মদ বিন কাসিমের হাতে ধৃত হন। পরবর্তীতে আমরা দেখি মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু। মোহাম্মদ বিন কাসিম যেই তরুণ সেনাপতি সর্বপ্রথম ভারতে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন, সেই তরুণ সেনাপতি কিভাবে মৃত্যুবরণ করেছে, এই নিয়ে ঐতিহাসিকদের মাঝে 2টি মতভেদ আছে। ঘটনা একে আমরা দেখছি রাজা দাহিরের কন্যা সূর্য দেবী এবং পরিমল দেবীর অভিযান। খলিফা আল ওয়ালিদের সময় সিন্ধু জয় করা হয় এবং পরবর্তী খলিফা আসেন খলিফা সুলাইমান। খলিফা সুলাইমান যখন আসেন, তখন রাজা দাহিরের 2 কন্যা সূর্য দেবী এবং পরিমল দেবী তারা খলিফা সুলাইমানের কাছে গিয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগ ছিল এরকম, রাজা মোহাম্মদ বিন কাসিম তারা যখন বন্দী করেছিল সূর্য দেবী এবং পরিমল দেবীকে, তারা তাদেরকে শ্লীলতাহানি করেছিল এবং সেই অপরাধের শাস্তি দেওয়ার জন্য খলিফা সুলাইমান নির্দেশ দিয়েছিল মোহাম্মদ বিন কাসিমকে গরুর চামড়ায় লবণ মিশিয়ে বস্তায় ভরে তাকে নিয়ে যাওয়ার জন্য, এবং ধারণা করা হয় প্রথমে মোহাম্মদ বিন কাসিম মৃত্যুবরণ করেছিল। কিন্তু অনেক ঐতিহাসিকই এই ঘটনাটাকে অযৌক্তিক, নিছক এবং ভিত্তিহীন বলে মনে করেন। দ্বিতীয় ঘটনা আমরা দেখতে পাচ্ছি খলিফা সুলাইমানের আক্রোশ। অর্থাৎ খলিফা সুলাইমান হাজ্জাজ বিন ইউসুফের সাথে তার একটা ব্যক্তিগত আক্রোশ ছিল। এই আক্রোশের বশবর্তী হয়েই মোহাম্মদ বিন কাসিমকে তার রাজপ্রাসাদে ডেকে পাঠান, বন্দী করেন এবং পরবর্তীতে তাকে হত্যা করেন। যাই হোক, মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর যে ঘটনাটা আমরা দেখলাম তা খুবই করুণ। যে তরুণ সেনাপতির মাধ্যমে আমরা এই ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা উত্তোলন করতে পেরেছিলেন, সেই তরুণ সেনাপতির এভাবে মৃত্যু হয়েছিল। তো মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু এবং মুলতান বিজয় করার যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বর ফলাফল রাজনৈতিক ফলাফল। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু এবং মুলতান জয়ের রাজনৈতিক ফলাফলকে অনেক ঐতিহাসিকই নিষ্ফল বিজয় বলে আখ্যায়িত করেন। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় কি অ্যাকচুয়ালি নিষ্ফল না সফল, এই জিনিসটাই আজকে আমরা দেখব। দেখো, রাজনৈতিক ফলাফলের যে এগুলো আমরা দেখতে পাচ্ছি, সিন্ধু এবং মুলতান পর্যন্ত বিজয় সীমাবদ্ধ ছিল। আমরা প্রাক মুসলিম ভারতের যে অবস্থা দেখেছিলাম, সেই অবস্থায় দেখেছিলাম ভারত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত। অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের মধ্যে শুধুমাত্র 2টা প্রদেশই মোহাম্মদ বিন কাসিম জয় করেছেন, সিন্ধু এবং মুলতান। পুরো সাম্রাজ্য কিন্তু জয় করেন নাই। সুতরাং এই দিক দিয়ে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়কে নিষ্ফল বিজয় বলা যায়। 2 নম্বর যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, সিন্ধুর বিভিন্ন অঞ্চলে স্বাধীন রাষ্ট্রের উদ্ভব। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের পূর্বে, অর্থাৎ আরবদের সিন্ধু জয়ের পূর্বে এই ভারতবর্ষে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ছিল। মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু জয় করেছেন,
তখনও ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র ছিল, অর্থাৎ একক কোনো রাষ্ট্র এখানে সৃষ্টি হয়নি। সুতরাং এদিক দিয়ে আরবদের সিন্ধু বিজয়কে নিষ্ফল বিজয় বলা যায়। 3 নম্বর যেটা আমরা পাচ্ছি, খেলাফত লাভ হয়নি। একজন শাসক সাম্রাজ্য জয় করবেন এবং সেখানে খিলাফত প্রতিষ্ঠা করবেন, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। কিন্তু মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু জয় করেন সেখানে কিন্তু মুসলিম খিলাফত প্রতিষ্ঠিত হয়নি। এদিক দিয়ে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়কে আংশিক নিষ্ফল বিজয় বলা যায়। সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যৎ বিজয়ের পথ উন্মুক্ত করে। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযানের পরবর্তীতে গজনির সুলতান মাহমুদ ভারতবর্ষে আগমন করেন, 17 বার অভিযান পরিচালনা করেন এবং প্রত্যেকবার উনি জয়ী হন। এবং সর্বশেষে মোহাম্মদ ঘুরে ভারতবর্ষে আসেন এবং ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এই দিক দিয়ে আমরা বলতে পারি মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় নিষ্ফল বিজয় বলা যায় না, সম্পূর্ণরূপে তো নিষ্ফল বিজয় না, আংশিক নিষ্ফল বিজয় বলা যায়। কেননা এর পরবর্তীতে সুলতান মাহমুদ আসেন এবং মোহাম্মদ ঘুরে এসে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেন। তো আমরা যদি বলি মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের রাজনৈতিক ফলাফল আদৌ কি নিষ্ফল ছিল? না, সম্পূর্ণরূপে নিষ্ফল ছিল না, আংশিক বলা যায়। কেননা এখানে সিন্ধু এবং মুলতান পর্যন্ত বিজয় সীমাবদ্ধ ছিল, বিভিন্ন অঞ্চলের স্বাধীন রাষ্ট্রের পর ছিল, খিলাফত লাভ হয়নি। কিন্তু এই বাকি 3টা কারণ সর্বশেষে আমরা যেটা দেখছি, ভবিষ্যৎ বিজয়ের পথ উন্মুক্ত হয়েছিল সিন্ধু বিজয়ের মাধ্যমে। তো ধর্মীয় ফলাফল, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের ফলে ইসলাম প্রচারের সহায়ক হয়েছিল। আমরা দেখেছিলাম এই ভারতবর্ষে বিভিন্ন পীর আউলিয়া দরবেশগণ এই উপমহাদেশে আগমন করেছে। হযরত শাহজালাল, শাহপরান, নিজামুদ্দিন আউলিয়া, বাইজিদ বুস্তামি, তারা এই যে ভারতীয় উপমহাদেশে এসেছেন এবং ইসলামের দাওয়াত প্রদান করেছেন। কার মাধ্যমে করেছেন? মোহাম্মদ বিন কাসিম রুদ্ধ দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন বলেই তারা এই উপমহাদেশে এসেছেন এবং ইসলাম প্রচার করতে পেরেছিলেন। সুতরাং আমরা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের ধর্মীয় ফলাফল দিতে পারি, ধর্মীয় দিক দিয়ে ইসলাম প্রচারের পথ প্রশস্ত করেছিল সিন্ধু অভিযানের মাধ্যমে। অর্থনৈতিক ফলাফল, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের ফলে অর্থনৈতিক দ্বার উন্মোচিত করে, অর্থাৎ এই সিন্ধু অভিযানের মাধ্যমে সিংহল এবং মালাবার উপকূলে বাণিজ্যের যে পথটা ছিল তা উন্মুক্ত হয়ে গিয়েছিল এবং মুসলমানরা সহজে বাণিজ্য করতে পেরেছিলেন। সুতরাং মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের অর্থনৈতিক ফলাফল ছিল সুদূর প্রসারী। সামাজিক ফলাফল, হিন্দু এবং মুসলমানদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের ফলে হিন্দু এবং মুসলমানদের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছিল। এই ভারতীয় উপমহাদেশে আগে ছিল হিন্দুরা এবং মুসলমানরা যখন জয় করেন একে অপরের মাঝে একটা ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন সৃষ্টি হয় এবং সেই ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনের মাধ্যমে তারা এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছিলেন এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছিল। সাংস্কৃতিক ফলাফল, সাংস্কৃতিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে এবং নবজাগরণের সৃষ্টি হয়। এই যে ভারতীয় উপমহাদেশে আরবরা আগমন করেছিলেন, আগমনের মাধ্যমে সাংস্কৃতিক সম্ভাবনার একটা দ্বার উন্মোচিত হয়ে গিয়েছিল এবং নবজাগরণের সৃষ্টি হয়েছিল। তো আমরা যদি সর্বোপরি বিবেচনা করি মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান আদৌ কি নিষ্ফল ছিল? না, সম্পূর্ণরূপে নিষ্ফল ছিল না, বরঞ্চ মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান ছিল সুদূর প্রসারী। এই সিন্ধু অভিযানের মাধ্যমে আমরা ভারতবর্ষে ইসলামের পতাকা উত্তোলন করতে পেরেছিলাম। তো শিক্ষার্থীরা আমরা আজকে কি জানতে পারলাম? মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু এবং মুলতান অভিযান, সিন্ধুর অবস্থান সম্পর্কে জানতে পারলাম, রাজধানী জানলাম, রাজা কে ছিলেন, রাজা দাহির ছিলেন এবং প্রধান বন্দর ছিল দেবর। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের কারণ জানলাম, কারণ পরবর্তীতে আমরা জানলাম সিন্ধু অভিযানের ঘটনা। সিন্ধু অভিযানের ঘটনায় আমরা কি পেয়েছি? রাজা দাহির এবং মোহাম্মদ বিন কাসিমের মধ্যে সিন্ধু আক্রমণ করা হয়। পরবর্তীতে আমরা জানলাম মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু এবং সর্বশেষে আমরা জানলাম সিন্ধু বিজয়ের ফলাফল। তো এই যে আজকের পাঠে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের কারণ, ঘটনা এবং ফলাফল। তো আজকে আমাদের পাঠ এই পর্যন্তই রইল। আমরা বাসায় থাকবো, সুস্থ থাকবো এবং ঠিকমতো পড়ালেখা করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।